বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নাবলী সংকলন 2021-2022 যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের থেকে এই যে টেস্ট পেপারটা সরকারি স্কুলে ফ্রিতে দেওয়া হচ্ছে, তো সেই বই থেকে 373 পেজ, এটা হচ্ছে অঙ্কের একটি প্রশ্নের পেজ আছে। এখানে তুমি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের কোশ্চেন পেয়ে যাবে। তো সেই প্রশ্নের পার্ট 2 ভিডিওতে আমি কোশ্চেন 4, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তো এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। এর আগের পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2 আর কোয়েশ্চেন 3 এর সমাধান আলোচনা করেছি। তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমি কোয়েশ্চেন 4 আলোচনা করব। তবে এই প্রশ্নের মানে কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো কি, যারা আমার এই চ্যানেলে প্রথম এসছো, যারা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে যে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দিও। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তোমরা সবাই জানো মাধ্যমিকের কিন্তু আর বেশি দেরি নেই, তো সুতরাং তোমরা খুব ভালো করে এবং খুব তাড়াতাড়ি করে এই টেস্ট পেপারটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো 4 এর দাগের প্রথম প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু বলেছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এটা। ঠিক আছে, তো কিছু টাকা মানে আসলের টাকা, মানে যে আসল, কিছু টাকা বলতে এখানে বোঝাতে চাইছে আসল। তো কিছু টাকা অর্থাৎ আসল, সেটা হচ্ছে n বছরে দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ সুদ আসল হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে আসলের দ্বিগুণ। আমরা যদি আসলটাকে x ধরি, তাহলে n বছর পর সেটা কত হয়েছে, সেটা হয়েছে 2x হয়ে গেছে। ঠিক আছে, 2x হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের বার করতে হবে কত বছরে সেটা 4 গুণ হবে, অর্থাৎ 4x হবে। তাহলে এখানে আমরা ধরে নিই, ধরি আসল, যেটাকে আমরা p দিয়ে চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে x টাকা। এবার n বছর পর সুদ আসল কত হবে, n বছর পর সুদ আসল হবে, অর্থাৎ a সমান সমান 2x টাকা। ঠিক আছে, এইবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের সরাসরি আমরা সূত্র জানি, আর সেটা কি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, যেখানে rটা কি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এবং t হচ্ছে সময়, যেটা হচ্ছে বছরে। তো এখানে আমাদের যে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো আমরা কি পাই, এর মান কত, 2x, অর্থাৎ সুদ আসল 2x, p অর্থাৎ আসল কত, x, বসিয়ে দিলাম, 1 প্লাস r, সেটা আমাদের জানা নেই, তাহলে rটাকে আমরা r হিসেবেই রাখবো, ডিভাইডেড বাই 100, আর t মানে সময়, সময়টা কত, n বছর, তাহলে এখানে n লিখবো। এবার এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখানকার x এখানকার x কেটে গেল, তাহলে আমরা পেলাম 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2। ঠিক আছে, এটা পেলাম। এরপর আমরা কি করব, নেক্সট স্টেপে এইখানে আমাদের যেটা আমাদের বার করতে হবে কত বছরে সেটা 4 গুণ হবে। তো আমি সেটা ধরে নিচ্ছি, ধরি t বছরে 4 গুণ হবে, ধরি t বছরে সুদ আসল হবে, সুদ আসল অর্থাৎ a হবে 4x টাকা। ঠিক আছে, কারণ আসল তো পরিবর্তন হয় না, আসল তো x টাকাই ছিল, এটা পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে এবার আমরা সূত্রে ফেলি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। আমাদের এই t এর মান কিন্তু বার করতে হবে। এখন দেখো এর জায়গায় আমরা কত লিখবো, 4x লিখবো, এই যে 4x, আর p এর জায়গায় লিখবো x, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা একইভাবে এখানে x আর x কেটে দেবো, তাহলে এখানে হচ্ছে 4, আর এখানে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, এটা হোল টু দি পাওয়ার t হবে। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেট হবে হোল টু দি পাওয়ার t। এইবার দেখো আমরা এরপরে নেক্সট স্টেপে কি করব, এই 4টাকে আমরা লিখবো 2 এর স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। এরপর নেক্সট স্টেপে আমরা এইখানে দেখো এই যে
দুইটা আছে এই পাওয়ার, ঠিক আছে, 2 এর পাওয়ার 2। তো এই দুইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তো যখন কোনো সংখ্যার ঘাত বা পাওয়ারকে যখন সমীকরণের একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়, তখন সেই সংখ্যাটা অনন্যক হয়ে যায়। মানে যেমন 2 আছে, এখানে পাওয়ার 2, 2 মানে কি 2/1। যখন এটা আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তখন এটা হয়ে যাবে 1/2। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 2 = 1 + r/100। এখানে পাওয়ার t, তাহলে t/2 হয়ে যাবে। কেন? কারণ t আছে। এবার এই দুইটা অবস্থা চলে গেলে হাফ হয়ে যাবে, তাহলে t × হাফ, t × হাফ মানে t/2। এরপর নেক্সট স্টেপে আমরা এই 2 এর জায়গায় এই মানটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হবে 1 + r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 + r/100 হোল টু দি পাওয়ার t/2। তাহলে এখানে দেখো এই রাশিটা মিলে গেল, তাহলে এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার এই দুটো সমান হবে। তার মানে আমরা কি লিখতে পারি? t/2 ইকুয়ালস টু n। তাহলে এখান থেকে পাচ্ছি t ইকুয়ালস টু 2n, কোনাগুনি গুণ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? 2n বছর। তাহলে 2n বছর পর আসল কত হচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 গুণ। তাহলে এই প্রশ্নের উত্তর কত? 2n বছর। পরের প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তো অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এখানে কিন্তু মোট লাভটা দিয়ে দিয়েছে, আর এখানে লভ্যাংশের অনুপাত বা মূলধন অনুপাত, যেমন এখানে মূলধন দিয়েছে, মূলধন অনুপাতটা এখানে দিয়ে দিয়েছে। এবার মূলধনের অনুপাত যা হয়, লভ্যাংশের অনুপাত কিন্তু সেটাই হয়। তো সেই হিসাবে আমরা কিন্তু ধরেই নিতে পারি যে এই অনুপাতটা যেটা দিয়েছে এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত দিয়েছে। তাহলে লভ্যাংশ অনুপাত যদি এটা হয়, তাহলে এই অনুপাতেই কিন্তু এই 3700 টাকা থেকে সবাই, মানে এই তিনজন, তারা তাদের নিজেদের ভাগ বুঝে নেবে। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্টনির টাকাটাই শুধু বার করতে হবে, অ্যান্টনি কত লাভ পেয়েছে। তো অ্যান্টনি এখানে 1/4 এত অংশ পেয়েছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, যখন আমরা অঙ্কটা করবো, অ্যান্টনি লাভ বার করবো, তখন কিন্তু আমরা এই ভগ্নাংশের অনুপাতকে সরাসরি কাজে লাগাবো না। তাই সবার প্রথমে আমাদের এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করতে হবে। আর সেটা কিভাবে করব দেখো, তাহলে লিখব সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত হচ্ছে? 1/6:1/5:1/4। এরপর এই ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে গেলে তোমাদের করতে হবে কি, এই যে ভগ্নাংশের নিচে যে সংখ্যাগুলো আছে এদেরকে আমাদের লসাগু করতে হবে। 6, 5 আর 4 এর লসাগু তোমরা করো। তাহলে 2 দিয়ে 3 দুগুণে 6, 5, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হবে? 3 দুগুণে 6, 6 5 30, 30 ইন্টু কত? 2। তাহলে 30 ইন্টু 2 মানে হয়ে গেল 60। তাহলে 60 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করো। 1/6 কে 60 দিয়ে গুণ করবো, is to 1/5 into 60 is to 1/4 into 60। তাহলে কি পাচ্ছি? 6 আর এখানে 60 কেটে কি কত হলো? 10। এখানে 5 আর 60 কেটে কি কত হলো? 12। আর এখানে 4 আর 60 কেটে গিয়ে 4 15 60, তাহলে 15। তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম। এর মধ্যে কি হচ্ছে? অ্যান্টনির ভাগটা কত? 15। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব তিনজনের লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত হলো 10:12:50। ঠিক আছে, এইবার আমি লিখব অ্যান্টনির লভ্যাংশ। অ্যান্টনির লভ্যাংশ সেটা কত? ভাগটা হচ্ছে 15 এখানে আনুপাতিক সমষ্টি কত হচ্ছে দেখো, আনুপাতিক সমষ্টি হচ্ছে 10 + 12 + 15। এটা হচ্ছে আনুপাতিক সমষ্টি। তাহলে করলে কত হবে? 10, 20, 30 আর এদিকে 7, 37। তাহলে আনুপাতিক সমষ্টি, তাহলে 37 টাকার মধ্যে অ্যান্টনি পাচ্ছে 15 টাকা। তাহলে 3700 টাকার মধ্যে কত পাবে? তাহলে এখানে কেটে যাচ্ছে, কত আসছে? 100। তাহলে 100 × 15 মানে 1500 টাকা। তাহলে এটাই কিন্তু এই প্রশ্নের উত্তর।
অ্যান্টনি লভ্যাংশ 1500 টাকা। পরের প্রশ্ন, x স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 মানে 105 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। দেখো খুবই সহজ অঙ্ক এটা। এখানে এই সমীকরণটাকে সবার প্রথমে আমি দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপ তার সাথে তুলনা করব। তুলনা করে আমরা এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক বার করব এবং তারপরে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল বার করব এবং তারপরে আমরা আলফা মাইনাস বিটা বার করব। তাহলে দেখি এটা কিভাবে করি। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে এই সমীকরণটিকে আমরা কি করব, তুলনা করছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, যেখানে এটা কিন্তু 0 নয়, এটা হচ্ছে a, যেটা হচ্ছে 0 নয়। ঠিক আছে, তো এইটা তুলনার চিহ্ন, আমরা তুলনা করছি। তাহলে এখানে দেখো কি কি পাচ্ছি, a অর্থাৎ x স্কোয়ারের সহগ কত আছে এখানে 1, b যেমন এখানে x এর সহগ, এখানে x এর সহগ কত আছে -22, তাহলে b এর মান -22। আর c মানে হচ্ছে x বর্জিত পদ, এখানে c আর এখানে x বর্জিত পদ 105, তাহলে c ইকুয়ালস টু 105। এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি লিখব, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয় সমষ্টি মানে হলো আলফা প্লাস বিটা। কেন? কারণ এখানে দুটো বীজ, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, তাহলে তাদের সমষ্টি কত হবে আলফা প্লাস বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস বি বাই এ। এটা কিন্তু সূত্র তোমাদের মনে রাখতে হবে। এবার মাইনাস বি এর মান কত -22, তাহলে -22 ডিভাইডেড বাই এ কত 1। তাহলে কি পেলাম, আমরা পেলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 22। তাহলে আলফা প্লাস বিটার মান 22। এরপর আমরা বার করব গুণফল, বীজদ্বয়ের গুণফল। তো বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা, কারণ আলফা বিটা তার সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে সি কত 105 আর এ কত 1, তাহলে আমরা কি পেলাম আলফা বিটা ইকুয়ালস টু পেলাম 105। এবার দেখো আমরা এই আলফা মাইনাস বিটা বার করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। সেটা কি, দেখো আলফা বিটা ইকুয়ালস টু, আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করব, দেখো এবির একটা সূত্র আছে এবং সেই সূত্রটা হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অথবা তুমি এবির জায়গায় তুমি এটাকে 4ab ও লিখতে পারো, 4ab। তাহলে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা সরাসরি প্রয়োগ করবো, তাহলে সেখান থেকে a মাইনাস বি অর্থাৎ আলফা মাইনাস বিটা বার করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 আলফা বিটা বার করবো। তাহলে 4 আলফা বিটার জায়গায় লিখবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এবার এই সংখ্যাটা আমরা বাদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তোমরা যদি এর ফর্মুলা সরাসরি এইটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। ঠিক আছে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার আমরা এখানে মান বসিয়ে দেব। আলফা প্লাস বিটার মান দেখো আমরা বার করেছি 22 আর আলফা বিটার মান 105। তাহলে এখানে হলো 22 এর হোল স্কোয়ার 4 ইন্টু আলফা বিটা হচ্ছে 105। এবার 22 স্কোয়ার কত, 22 স্কোয়ার করলে আমরা পাবো 484, 484 484। আর এখানে 4 ইন্টু 105 তার মানে 420। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, তাহলে বিয়োগ করলে আমরা বলছি 64। এবার এই যে মানটা বেরোলো এটা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বেরোলো। তাহলে আলফা মাইনাস বিটা কি হবে, আলফা মাইনাস বিটা হবে প্লাস মাইনাস রুট 64। ঠিক আছে, এই স্কোয়ারটা তুললে এই সংখ্যাটার বর্গমূল হবে এবং তার সাথে সাথে এখানে প্লাস মাইনাস আসবে। তাহলে আসছে এখানে প্লাস মাইনাস 64 বর্গমূল 8। তাহলে আলফা মাইনাস বিটার মান পেলাম প্লাস মাইনাস 8। তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, তো চলো এবার পরের প্রশ্ন। x ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান কত।
এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখান থেকে 1/x আমরা বার করব, 1/x অর্থাৎ 1/3 প্লাস 2√2। এটা যদি x এর মান হয় তাহলে 1/x কত হবে, 1/3 প্লাস 2√2। এরপর আমরা হরের করণে নিরসন করব, অর্থাৎ উপরে আমি 3 মাইনাস 2√2 লিখবো আর নিচে আসবে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। অর্থাৎ এই যে রাশিটা দেখতে পাচ্ছি 3 প্লাস 2√2, এই করণীর যে করণী নিরসক উৎপাদক অর্থাৎ 3 মাইনাস 2√2, এই করণী নিরসক উৎপাদক দিয়ে উপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি। একের সাথে 3 মাইনাস 2√2 গুণ করলে 3 মাইনাস 2√2 হবে, ঠিক আছে। তাহলে আমরা উপরে কি পাচ্ছি 3 মাইনাস 2√2 আর নিচে দেখো সূত্র পড়ছে, এটা যদি a ভাবো এটা যদি b ভাবো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার আমরা এখানে এটাকে ভাঙিয়ে পাচ্ছি, দেখো 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2√2 এর হোল স্কোয়ার, 2√2 এর হোল স্কোয়ার। এর অর্থ কি, 2 এর স্কোয়ার মানে 4 আর √2 এর স্কোয়ার কত হয় 2 হয়, ঠিক আছে। √2 এর স্কোয়ার মানে √2 ইন্টু √2 অর্থাৎ 2, তাহলে কত হলো 8 হলো। এবার 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, তাহলে 1 নিচে থাকলে ওটা লেখার দরকার নেই, তোমরা সরাসরি লিখবে 3 মাইনাস 2 স্কোয়ার √2। তাহলে এটা হলো 1/x এর মান। এবার আমরা সরাসরি এইটা বার করব না, তারও আগে বার করবো আমরা x প্লাস 1/x, x প্লাস 1/x। তাহলে x এর মান 3 প্লাস 2√2 বসিয়ে দিলাম, প্লাস 1/x এর মান এক্ষুনি পেলাম 3 মাইনাস 2√2, এটা কেটে গেল, তাহলে কত গেল 6। এইবার আমরা এইটার সূত্র ফেলে দেবো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে x স্কোয়ারকে লিখবো x হোল স্কোয়ার আর 1/x কে লিখবো 1x স্কোয়ারকে লিখবো 1/x এর হোল স্কোয়ার। এবার x টাকে ভাবো a আর 1/x টাকে ভাবো b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে সেটা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে সূত্রটা ফেলে দিই, x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এটা কেটে গেল। এবার x প্লাস 1/x এর মান কত 6, বসিয়ে দাও, 6 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 6 স্কোয়ার মানে 36 মাইনাস 2 অর্থাৎ 34। তাহলে এই প্রশ্নের উত্তর কত 34। পরের প্রশ্ন, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং সিডি একটি জ্যা, এবি ও সিডি বর্ধিত করলে বৃত্তের বাইরে ই বিন্দুতে মিলিত হয়। অ্যাঙ্গেল এওডি 140 ডিগ্রি ও অ্যাঙ্গেল ওএসি 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিইডি এর মান কত। এটা জ্যামিতির প্রশ্ন এবং আমি দেখেছি, আমি আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি এরকম দেখেছি যে ম্যাক্সিমাম যে স্টুডেন্ট তারা কিন্তু জ্যামিতিতে প্রচণ্ডভাবে ভয় পায়, জ্যামিতির কোয়েশ্চেন দেখলেই একটা অনীহা চলে আসে, তারা ম্যাথ করতে চায় না। কিন্তু আমি তোমাদের এটুকুনি বলতে পারি যে তোমরা জ্যামিতির কোয়েশ্চেন খুব সহজেই করে আসতে পারবে যদি তোমরা তোমাদের পাঠ্য বইতে জ্যামিতির যে সমস্ত উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোর লাইন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি মুখস্থ রাখতে পারো আর তার সাথে সাথে যদি প্রত্যেকটা উপপাদ্যের যদি ছবিগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করা খুব একটা কঠিন হবে না। আমি যেভাবে বোঝাচ্ছি সেই বোঝানোটা অবশ্যই ভালো করে বুঝতে পারবে তখনই যখন তোমার উপপাদ্যের লাইনগুলো মুখস্থ থাকবে, ছবিগুলো যদি মনে থাকে তবেই, ঠিক আছে। আর আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের এই ব্যাপারটা ভালো করে সহজভাবে বোঝানো, তোমরা বোঝার চেষ্টা করো। তবে আমি এটুকুনি বলবো তোমরা অবশ্যই কিন্তু উপপাদ্যের লাইনগুলো মুখস্থ করো। এখনো পর্যন্ত যদি না করে থাকো তাহলে খাতায় প্রথমে লিখে নাও প্রত্যেকটা উপপাদ্যের লাইনগুলো আর সেগুলোকে মুখস্থ করো আর ছবিগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কেন জ্যামিতির অঙ্ক করতে গেলেই তোমাকে কি করতে হবে, উপপাদ্যের সাহায্য নিতে হবে। উপপাদ্যের সাহায্য ছাড়া তুমি কোনো রকম ভাবে জ্যামিতির কোশ্চেন করতেই পারবে না, ঠিক আছে। কারণ জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে সেগুলো হচ্ছে একটা সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্তর যে নির্ভর করেই কিন্তু এই জ্যামিতির কোশ্চেনগুলো বানানো হয়। তো দেখো, তো ও কেন্দ্রবৃত্তে তাহলে ধরো না এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের এবি হচ্ছে ব্যাস আর সিডি একটি জ্যা। তো আমি এখানে এরকম একটি ব্যাস অঙ্কন করলাম। ব্যাস হলো এমন একটা রেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস যেটার কেন্দ্র হচ্ছে ও, আর সিডি হচ্ছে একটা জ্যা। তো আমি এই জ্যাটাকে
একটু এরকম ভাবে তির্যক বা বাঁকা ভাবে আঁকবো। কেন? তার কারণ এই দুটো রেখাকে বর্ধিত করলে তারা ই বিন্দুতে ছেদ করবে। যদি সমান্তরাল ভাবে আঁকি তাহলে ছেদ করবে না। তাই আমি এখানে একটু বাঁকা করে এঁকেছি। এবার আমরা এবি কে বাড়াবো। এবি মানে এ থেকে বি এর দিকে, হ্যাঁ, এ থেকে বি হয়ে এটাকে বাড়াতে হবে, বাড়ালাম। আর সিডি, দেখো সিডি বলেছে, সিডি মানে সি থেকে ডি হয়ে আমাকে বাড়াতে হবে। সিডি বললে সি থেকে ডি এর দিকে। আর যদি বলতো ডিসি তাহলে এটা ডি, এটা সি, তাহলে এই দিকে বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে সিডি বলেছে, তাহলে আমরা এটাকে এইদিকে বাড়াবো, এইদিকে বাড়াবো। তাহলে এরা এই যে বর্ধিত রেখা দুটো পেলাম, এটা ই বিন্দুতে ছেদ করে। এখন অ্যাঙ্গেল এওডি, তাহলে এওডি অর্থাৎ ডি বিন্দুটা আমাদের কি করতে হবে? যুক্ত করতে হবে ও আর ডি। তাহলে এটা কোণ তৈরি হলো, এই কোণটার মান বলে দিয়েছে 140 ডিগ্রি, তাহলে 140 ডিগ্রি। অ্যাঙ্গেল ওএসি 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওএসি, দেখো ওএসি, তাহলে এই এসি যুক্ত করতে হবে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে বিইডি, বিইডি অর্থাৎ বি দেখো এখানে আছে, ই এখানে, ডি এখানে, তাহলে এই কোণটার মান কত হবে আমাদের বার করতে হবে। তো এর জন্য আমাদের উপপাদ্যের সাহায্য নিতে হবে। তাহলে দেখো আমি এর জন্য কি করব, সবার প্রথমে দেখো এই যে এ ও বি, ও বিন্দুতে কি হচ্ছে, একটি সরল কোণ তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম যদি আমি একটা রেখা অঙ্কন করি আর এখানে একটা বিন্দু দিই, তাহলে এই বিন্দুর এই দিকে যে কোণটার মান হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটার মানও কত হয়? 180 ডিগ্রি। এখানে আমরা বলি 180 ডিগ্রি কোণকে বলি সরল কোণ। তাহলে এখানে যদি 140 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিওডি এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে সর্বপ্রথম আমি এটাকে লিখবো যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওডি, এওডি এই কোণটা, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে কত হলো? 40 ডিগ্রি আসবে। এরপর পরের কাজ কি, আমরা এই কোণটাকে বার করব। দেখো আমরা এই কোণটাকে বার করব। এই তাহলে পুরো কোণটা কত হলো? দেখো এইখান থেকে এতটা 180, তারপরে এইখান থেকে এতটা হচ্ছে 40, তাহলে 180 প্লাস 40 আমরা এই পুরো কোণটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল এ ও ডি, আর এই কোণটার মান, এই কোণটার মান যেটা 180 থেকে বেশি হচ্ছে, তাই এটা কি? প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাই আমরা এখানে লিখব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি, এওডি, তাহলে কত হলো? 180 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি অর্থাৎ 220 ডিগ্রি। এইবার দেখো তোমাদের একটা উপপাদ্যের এখানে এবার সাহায্য নিতে হবে। এরকম একটি উপপাদ্য আছে যে কোনো একটি বৃত্তের এরকম ভাবে যদি আমরা দুটো ব্যাসার্ধ নিই আর পরিধির উপর যদি একটা বিন্দু নিই, ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এবার এটা নিয়ে যুক্ত করি, তাহলে এই বৃত্তচাপের উপর এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এই দুটো কোণই কিন্তু এ আর বি বিন্দু থেকেই কিন্তু এই এ আর বি বিন্দু থেকে বর্ধিত রেখা মিলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এ বিন্দু থেকে কেন্দ্র জোড়ালাম, বি বিন্দু থেকে কেন্দ্র জোড়ালাম, তাহলে কেন্দ্রস্থ কোণ, আর এ বিন্দু থেকে পরিধির উপর বিন্দু সি জোড়ালাম, আর বি বিন্দু থেকে পরিধির উপর সি বিন্দু জোড়ালাম, তাহলে পরিধিস্থ কোণ। তাহলে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ। এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে 2x। একইভাবে আমরা উল্টোটাও বলতে পারি, উল্টো দিক থেকেও দেখো, এটা আমি এইভাবে যুক্ত করলাম, তাহলে এই কোণটা মানে এইখানে একটা কোণ আছে, ধরুন আমাদের একটা সি বিন্দু, তাহলে এই বিন্দু এইভাবে জোড়ালাম আর একটা এইভাবে জোড়ালাম, তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এটা প্রবৃদ্ধ কোণ, তাহলে এই কোণটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, কিন্তু এটার মান যেহেতু 180 ডিগ্রি থেকে বেশি তাই এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তাহলে এই কোণটার মান এখানকার এই কোণটার কিন্তু দ্বিগুণ হবে, অর্থাৎ এটা যদি x হয় তাহলে এটা হচ্ছে 2x। তাহলে এটা এখানে আমরা প্রয়োগ করব। দেখো এখানে এ ও ডি এই যে প্রবৃদ্ধ কোণটা, আর এই এ আর ডি বিন্দু দিয়ে এখানে পরিধির উপর আর একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটা, তাহলে এইটা যদি 220 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? অর্ধেক হবে, 110 ডিগ্রি হবে। তাহলে লিখবো অ্যাঙ্গেল প্রবৃদ্ধ
অ্যাঙ্গেল এওডি ও অ্যাঙ্গেল এসিডি, এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, ঠিক আছে, বা বৃত্তাংশস্থ কোণ। পরিদৃষ্ট অ্যাঙ্গেল এসিডি একই বৃত্তচাপের উপর অবস্থিত, অতএব আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এসিডির মানটা হবে অর্ধেক হবে প্রবৃদ্ধ কোণের, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওডি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তাহলে এবার হাফ ইন্টু প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওডি কোণের মান কত? 220 ডিগ্রি। তাহলে 220 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে কত গেল? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা মানে 110 ডিগ্রি। এবার দেখো এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই কোণটা 140, এটা 110, এটা 50, তাহলে এই কোণটার মান কত হয় সেটা বার করে নাও। কারণ আমরা জানি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে সেটা বার করি। তাহলে এখন আমরা লিখবো অ্যাঙ্গেল ওডিসি, এই কোণটা হবে 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? 360 ডিগ্রি মাইনাস 140 110, তার মানে কত হলো? 250 আর 50 মানে 300 ডিগ্রি। তাহলে এখানে 300 ডিগ্রি আর 360 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 60 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এই কোণটার মান 60 ডিগ্রি। এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? দেখো এইখানে এইটা কিন্তু এক সরল কোণ, ঠিক আছে, এইটা পুরোটা এক সরল কোণ, বুঝতে পারছো, একটা সরল রেখা, তাই তো? তাহলে ডি বিন্দুতে যে কোণটা তৈরি হবে সেটা পুরোটার মান কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ওডিই, এটা আমি এখানে লিখছি। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল ওডিই ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওডিসি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। এইবার দেখো এই যে ত্রিভুজটা ওডিই, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের এই কোণটার মান 40 ডিগ্রি, এই কোণটার মান 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হয়, তাই তো? তার মধ্যে একটা কোণ 120 আর একটা কোণ 40, তাহলে দুটো মিলিয়ে কত হলো? 160 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটার মান কত হবে? 20 ডিগ্রি হবে। তাহলে লিখবো অ্যাঙ্গেল বিইডি, যেটা আমাদের নির্ণয় করতে হবে, সেটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 প্লাস 40 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কত? 20 ডিগ্রি। পরের প্রশ্ন, ও কেন্দ্র বৃত্তে এবি একটি জ্যা। তাহলে আমরা সর্বপ্রথম একটি বৃত্ত আঁকবো, এটা ও কেন্দ্রবৃত্ত, আর এবিটা হচ্ছে একটা জ্যা। আমরা এটা এবি আঁকবো, এটাকে আমরা বলবো বৃত্তের জ্যা। এখন বি বিন্দুতে স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুতে আমরা সর্বপ্রথম একটা স্পর্শক অঙ্কন করব। তো স্পর্শক মানে সেটা হচ্ছে স্পর্শ করে যাবে, বৃত্তকে স্পর্শ করে যাবে। বি বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে এরকম একটা স্পর্শক এওকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এও, ঠিক আছে, বর্ধিত এও মানে এওকে আমাদের বাড়াতে হবে, এ ও এটা যুক্ত করে এটাকে বাড়াতে হবে। বাড়ালে এটা কি হচ্ছে? টি বিন্দুতে ছেদ করছে, এটা টি বিন্দু। বিটি এ অর্থাৎ এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এবিটি কোণ, এবিটি অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো আমি এই বিটাকে এইদিকে দেখাই, বিটা হচ্ছে এখানে আছে। তাহলে এই কোণটার মান আমরা বার করতে হবে। এর জন্য আমি এখানে একটা অতিরিক্ত অঙ্কন করবো, আর সেটা কি? দেখো এখানে আমি ও আর বি এটাকে যুক্ত করব, ও বি যুক্ত করা হলো। এর ফলে কি হলো? দেখো এইখানে ও এ বি একটা ত্রিভুজ তৈরি হলো, আর ও বি টি একটা ত্রিভুজ তৈরি হলো। আমি যদি এই পুরো কোণটার মান বার করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথমে কি করতে হবে? দেখো আমি সর্বপ্রথমে যেটা করব সেটা হলো এইখানে দেখো এই যে পুরো কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো কোণটা, এটা কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে আমি ও থেকে বি অবধি যুক্ত করলাম, তাহলে এটা কি হলো? ব্যাসার্ধ, আর এটা হলো স্পর্শক।
এবার একটা উপপাদ্য আছে, জেনে রাখবে যে বৃত্তের উপর কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি আর এই স্পর্শকের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো ব্যাসার্ধ যুক্ত করি, এই স্পর্শ বিন্দুতে যদি আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করি এই স্পর্শ বিন্দু দিয়ে, ঠিক আছে, তাহলে এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক এদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি ও বি টি, এই ত্রিভুজের একটা কোণ 90, একটা কোণ 60, তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। আর যেমনটা বলেছিলাম ও বিন্দুতে এই যে পুরো কোণটা দেখতে পাচ্ছি আমরা, এই পুরো কোণটার মান 180 ডিগ্রি, তাহলে এক সরল কোণ, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 150 ডিগ্রি হবে। 180 মাইনাস 30 150। এবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি ও এ বি, এই ত্রিভুজটা এই বাহুটার সাথে এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এও এই বৃত্তের ব্যাসার্ধ আর ও বি এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এবার একটা কোণ 150 ডিগ্রি, তাহলে বাকি এই ত্রিভুজের দুটো কোণের যোগফল কত হবে? এই দুটো কোণ মিলিয়ে কত হবে? 30 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের যোগফল 180। তাহলে এক একটা কোণ কত হবে? 15 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা 15 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে মোট কত হলো? 90 প্লাস 15 105 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিটির মান কত পেলাম? 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেভাবে বোঝালাম ঠিক সেইভাবে আমি এখানে স্টেপ বাই স্টেপ করব। তাহলে সর্বপ্রথমে আমি লিখব, যেহেতু ওবি, এই ওবি বিটি স্পর্শকের উপর লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল ওবিটি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার আমরা এই জায়গাটা এই কোণটা 30 ডিগ্রি কি করে আসলো সেটা লিখব। অতএব অ্যাঙ্গেল বিওটি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওবিটি প্লাস বিটিও। ঠিক আছে, এই কোণটা কি করে পাবো? এই ত্রিভুজের দুটো কোণ 90 আর 60, এই দুটো যোগফল 180 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস ওবিটির মান কত? 90 ডিগ্রি, আর বিটিওর মান দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 30 ডিগ্রি। এরপর আমরা এই কোণটার মান 150 কি করে আসলো সেটা দেখাবো। 180 থেকে বাদ দিয়ে দেবো। এবার লিখবো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওটি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি। এবার লিখবো এই কোণটা সমান কেন, যুক্তিটা দেবো, যেহেতু এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ঠিক আছে, এবার লিখবো যেহেতু এও ইকুয়ালস টু ও বি, অতএব অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি এ। আর প্রত্যেকটার মান কত হবে? প্রত্যেকটার মান 15 ডিগ্রি কি করে আসবে? 180 থেকে প্রথমে 150 বাদ দেবো, তাতে কি হবে? এই দুটো কোণের যোগফলটা বেরোবে। এবার তাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান বেরোবে, সেটা কত আসবে? 15 ডিগ্রি। 180 থেকে 150 বাদ দেবো 30 ডিগ্রি, তাহলে 30/2 কত আসবে? 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি। এবার এই কোণটার মান 15, এই কোণটার মান 90, তাহলে পুরো কোণটা কত হলো? লিখবো অ্যাঙ্গেল এ বি টি ইকুয়ালস টু হলো অ্যাঙ্গেল এ বি ও, অর্থাৎ এই কোণটা আর তার সাথে ও বি টি, এই কোণটা যোগ করে দেবো, ও বি টি। তাহলে এবিও এটা কত? দেখো এবিও বা ও বি এ, এই কোণটার মান 15 ডিগ্রি আর ওবিডি কত? 90 ডিগ্রি। তাহলে কত আসলো? 105 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, দেখো সবসময় তোমরা জানবে, যদি ধরে নাও এরকম তোমার কাছে দুটো ত্রিভুজ আছে এবং এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে, সদৃশ্য ত্রিভুজ, তাহলে এই সদৃশ্য ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলোর অনুপাত এদের পরিসীমার অনুপাতের সমান হবে। অনুরূপ বাহুগুলোর অনুপাত পরিসীমার অনুপাতের সমান হবে। অর্থাৎ যদি ধরে নাও এই দুটো ত্রিভুজের এই বাহুটার সাথে
এই বাহুটার অনুপাত এই বাহুটার সাথে, এই বাহুটার দৈর্ঘ্য বি ধরে নিচ্ছি, এই বাহুটার সাথে এই বাহুটা মানে কিউ, এটা যদি অনুরূপ বাহু হয় এদের অনুপাত, আর এই বাহুটার সাথে এর অনুরূপ বাহু এই বাহুটা, এদের অনুপাত সমান। মানে আমি কি বলতে চাইছি, এ আর এর অনুরূপ বাহু পি, তাহলে এটার অনুপাত যদি সমান হয় বি বাই কিউ ইকুয়ালস টু সি বাই আর, তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সদৃশ্য হবে। যদি এমনটা হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হবে, আর যদি সদৃশ্য হয় তাহলে এই অনুপাত সমান হবে এই দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাতের সাথে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের পরিসীমা লিখবো, এটা ধরে নাও এর পরিসীমা S1 আর এর পরিসীমা S2, তাহলে S1 বাই S2। ঠিক আছে, তাহলে পরিসীমা এটা। তাহলে এই হিসাবে এখানে এখানে যে অঙ্কটা দিয়েছে, একটা ত্রিভুজের পরিসীমা 20 আর একটা ত্রিভুজের পরিসীমা 16, তাহলে এখানে আমরা লিখব 20 বাই 16 ইকুয়ালস টু 9। এটা প্রথম ত্রিভুজের পরিসীমা, তাহলে প্রথম ত্রিভুজের বাহুটাকে আগে লিখতে হবে। এটা দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, তাহলে ডিভাইডেড বাই এখানে 9 ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু লিখব। ঠিক আছে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। এটা কেন, যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ্য। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 4 4 16। তাহলে দ্বিতীয় বাহু অনুরূপ বাহুটার দৈর্ঘ্য যদি আমরা x ধরে নিই, তাহলে 5 বাই 4 9 বাই x। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু ইকুয়ালস টু x ধরি। তার মানে কি পাচ্ছি, এবারে কোনাকুনি গুণ করো, 5x ইকুয়ালস টু 4 9 36, তাহলে x ইকুয়ালস টু 36 বাই 5, অর্থাৎ ভাগ করলে 5 7 35, পয়েন্ট দিয়ে 5 গুণে 10, 36, 5 7 35, 1 10 দিয়ে 0, 5 গুণে 10, তাহলে 7.2 সেন্টিমিটার। ওকে, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য হবে 7.2 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। তাহলে গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম একটি গোলক আছে, মানে যেমন ফুটবল, আর এরকম একটি লম্ববৃত্তাকার চোঙ আছে যেমন ড্রাম। এখন এই চোঙটার উচ্চতা অর্থাৎ এইচ, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর ব্যাস অর্থাৎ 2r, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ r ইকুয়ালস টু কত, 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? আমরা বক্রতলের ক্ষেত্রফল কেন বার করবো, কারণ এখানে বক্রতলের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্বন্ধ, এখানে একটা সম্পর্ক বলছে। যে কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল, এটার বক্রতলের ক্ষেত্রফল আর এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কি সমান। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 4 পাই আর স্কোয়ার। আরটা কি, গোলকের ব্যাসার্ধ। তো আমি যদি ধরে নিই গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর, তাহলে এই গোলকের বক্রতল অর্থাৎ বাঁকা তলটার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, যার বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ। আর কত, 6, আর এইচ কত, এইচ হচ্ছে 12। তাহলে আমরা বলতেই পারি 4 পাই আর স্কোয়ার আর 2 পাই 6 ইন্টু 12, এটা হচ্ছে এই দুটো মান সমান। তাহলে আমরা এখানে লিখব, ধরি গোলকের ব্যাসার্ধ, যেটা আমাদের নির্ণয় করতে হবে, আর সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব, প্রশ্নানুসারে লিখব 4 পাই আর স্কোয়ার, এটা সমান হবে 2 পাই
ইন্টু 6 ইন্টু 12। তাহলে দেখো কি পাচ্ছি, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 দিয়ে 4 ক্যান্সেল হয়ে গেল, আর এই 2 এর সাথে 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়ালস টু 3 বার 36। এরপর আমরা আর বার করব, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 36-এর বর্গমূল হয়ে যাবে, যখন স্কোয়ার তুলবো ডান দিকে সংখ্যাটার বর্গমূল হবে, তাহলে কত পাচ্ছি, 6 পাচ্ছি, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত পেলাম, ব্যাসার্ধ পেলাম 6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, যদি ব্যাস চাইতো তাহলে 12 সেন্টিমিটার হতো, কিন্তু ব্যাসার্ধ চাইতো, তাহলে 6 সেন্টিমিটার। পরের প্রশ্ন 373 পেজ। ঠিক আছে, তো 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, ঘনক 3টিকে গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ 3টি ঘনককে গলিয়ে, 3টি ভিন্ন ধারের ঘনককে গলিয়ে আমরা একটা নিরেট ঘনক তৈরি করেছি, তার প্রত্যেকটা ধার কত হবে। তো যখন একটা জিনিসকে গলিয়ে আরেকটা জিনিস বানানো হচ্ছে, তখন দুটো বস্তুর ঘনত্ব সমান হবে। আমি যদি এই বস্তুটাকে গলিয়ে যদি এই বস্তুটা বানাই, তাহলে এই বস্তুটার যে আয়তন আর এই বস্তুটার যে আয়তন, এই দুটো কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে 3টে ঘনক, ধরে নাও এরকম একটি ঘনক আছে, এরকম একটি ঘনক যেমন লুডোর ছক্কা, যার এক একটা ধার হচ্ছে 3 সেন্টিমিটার। আর একটা ঘনক এরকম আছে, যার এক একটা ধার হচ্ছে 4 সেন্টিমিটার। আর একটা ঘনক এরকম আছে, যার এক একটা ধারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এই 3টে ঘনকের যে আয়তন সেটা আমরা ধরে নিচ্ছি V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে এই 3টে ঘনককে গলিয়ে যখন আমরা নতুন ঘনক বানাবো, তখন আমরা এরকম একটি বড় ঘনক পাবো। ঠিক আছে, বড় ঘনক পাবো। তাহলে এর ধার, প্রত্যেকটা ধারের পরিমাপ কত হবে সেটা আমাদের বার করতে হবে। সেটা আমি ধরে নিচ্ছি A, আর এর ঘনকের, এই ঘনকটার যে আয়তন সেটাকে আমরা ধরে নিচ্ছি V। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু V। তাহলে আমরা এখানে সর্বপ্রথমে ধরে নেব, যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা ধরে নেব। ঠিক আছে, তো ধরি নির্ণেয় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য A সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব প্রশ্নানুসারে আমরা কি লিখব, লিখব V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। তোমরা যদি ছবি অঙ্কন করো তাহলে কিন্তু এটা লিখবে, আর যদি ছবি যদি না আঁকো তাহলে এটার জায়গায় লিখবে যে নতুন মানে যে ঘনকটা আছে তার আয়তন সমান সমান 3টি প্রদত্ত ঘনকের আয়তনের সমষ্টি। ঠিক আছে, এটা লেখার পর আমরা নেক্সট স্টেপে লিখব ঘনকের আয়তনের সূত্র কি হয়, বাহুর কিউব। হ্যাঁ, বাহুর পরিমাপ যেটা হয় তার কিউব। তাহলে এই ঘনকটার বাহু কত, A, প্রত্যেকটা ধার কত A, তাহলে A এর কিউব ইকুয়ালস টু এই ঘনকটার প্রত্যেকটা ধারের মাপ কত 3, তাহলে 3 এর কিউব ইকুয়ালস টু দ্বিতীয় ঘনকটার প্রত্যেকটা ধার 4, তাহলে 4 এর কিউব। একইভাবে এটা 5 এর কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি A কিউব ইকুয়ালস টু 27, 4 এর কিউব মানে 64, আর 5 এর কিউব মানে 125। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 5 আর 9 আর 7 16, 216। 216 মানে হচ্ছে 6 এর কিউব। ঠিক আছে, 216 মানে 6 এর কিউব। তাহলে আমরা কি পেলাম, A কিউব ইকুয়ালস টু 6 কিউব। তাহলে A ইকুয়ালস টু কত, পাওয়ার। তাহলে আমরা এখানে যদি সমান হয়ে যায় তাহলে লিখতে পারি A ইকুয়ালস টু 6। অর্থাৎ যে নতুন ঘনকটা তৈরি হচ্ছে তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এটাই হলো আনসার। পরের প্রশ্ন, যদি x বাই ওয়াই, এটা যদি x প্লাস ওয়াই এর সাথে সরল বেঁধে থাকে এবং y বাই এক্স যদি x মাইনাস ওয়াই এর সাথে সরল বেঁধে থাকে, তাহলে আমাদের দেখাতে হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক। এবার দেখো এই জন্য আমি কি করব, তাহলে এই সম্পর্কটা দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি নেব এত ইকুয়ালস টু k1 ইন্টু এক্স প্লাস ওয়াই।
k1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমি x প্লাস এটা যেরকম আছে সেরকমই রেখে দিই, ঠিক আছে। একইভাবে এখান থেকে তোমরা কিন্তু x প্লাস ওয়াই এর মানও বার করতে পারো, তো আমি বার করছি না। একইভাবে এখান থেকে লিখবো y বাই এক্স ইকুয়ালস টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে আমরা লিখে দেবো অবশ্যই k1 k2 হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক সমূহ। এবার আমরা এই মানটা আর এই মানটাকে গুণ করব। এখন k1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি দেখো, এটার মান কত x বাই ওয়াই, তাহলে x বাই ওয়াই লিখবো ইন্টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত y বাই এক্স, তাহলে এখানে y বাই এক্স লিখবো। তাহলে y কেটে গেল, x কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি k1 k2 আর x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা একটা সূত্র ফেলে দিতে পারি সরাসরি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এই k1 k2টা আমরা ডান দিকে নিয়ে আসছি, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই k1 k2, অর্থাৎ এই রাশিটার মান 1 বাই k1 k2। এখন k1 k2 যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় তাহলে 1 বাই k1 k2 ও হবে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হলো ধ্রুবক হলো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে প্রমাণিত। পরের প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ আমাদের আর বার করতে হবে, আর মানে হচ্ছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা বলতে এখানে আসলকে বোঝানো হচ্ছে, কোনো টাকার 10 বছরের অর্থাৎ সময় 10 বছর সুদ আসলের 2/5 অংশ, অর্থাৎ সুদ আসল যদি 5 টাকা হয় সুদ হচ্ছে 2 টাকা, তাহলে আসল কত, আসল তাহলে 3 টাকা হবে যখন সুদ আসল 5 টাকা। খুব সহজ ব্যাপার, সুদ হচ্ছে সুদ আসলের 2/5। এটার অর্থ ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এটার অর্থ হলো আসল সুদ আসলের সাথে সুদকে তুলনা করছে, তাহলে এই 5টা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে সুদ, ঠিক আছে। তাহলে এখানে লিখব যেহেতু সুদ কি হলো, সুদ হলো সুদ আসল ইন্টু 2/5, মানে সুদ আসলের 2/5 অংশ। তাহলে এখানে আসল কি হবে, আসল হবে সুদ আসল ইন্টু 3/5। খুব সোজা ব্যাপার, সুদ আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 2 টাকা, তাহলে সুদ আসল যদি 5 টাকা হয় সুদ তাহলে 2 টাকা, তাহলে নিশ্চয়ই আসল কত, আসল তো 3 টাকা, কারণ সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদের সমষ্টি। তাহলে 2 টাকা যদি সুদ হয় তার সাথে 3 টাকা অর্থাৎ আসল যোগ করলে তবেই তো আমরা পাবো সুদ আসল 5 টাকা। তাহলে আসল হচ্ছে 3 টাকা যখন সুদ আসল 5 টাকা, তাহলে আসল হচ্ছে সুদ আসলের 3/5 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা সুদের হার লিখব, সুদের হার। এবার সুদের হার মানেই হচ্ছে সুদ বাই আসল, ঠিক আছে, সুদ বাই আসল, অর্থাৎ সুদ আসলের যত অংশ হয় সেটাই হলো সুদের হার। তাহলে এখানে সুদ হচ্ছে সুদ আসল ইন্টু 2/5, এখন যদি সুদ আসল যদি আমি এক্স ধরে নিই তাহলে কত হবে এক্স ইন্টু 2/5, আর এখানে এক্স ইন্টু 3/5, তাহলে এখানে বসিয়ে দাও এক্স ইন্টু 2/5 ডিভাইডেড বাই এক্স ইন্টু 3/5। তবে অবশ্যই এটা মনে রাখবে, এই যে সুদটা আমি এখানে লিখলাম এক্স ইন্টু 2/5, এই সুদটা কত বছরের সুদ, 10 বছরের সুদ। তাহলে এটা অবশ্যই মনে রাখবে কিন্তু, ঠিক আছে, ভুলবে না। তাহলে এক্স কেটে গেল, তাহলে কত হলো এখানে 5 কেটে গেল, তাহলে 2/3। আর সুদের হার সাধারণত আমরা বার করে থাকি শতকরাতে, তাই এখানে 100 দিয়ে গুণ করব, ঠিক আছে, এখানে 100 দিয়ে গুণ করব, তাই এটা পার্সেন্টেজে পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে 2/3 ইন্টু 100। আর এই যে পার্সেন্টেজটা বেরোলো, এই যে সুদের হারটা, এটা হচ্ছে 10 বছরের সুদ, ঠিক আছে, 10 বছরের সুদের হার। কিন্তু আমাদের বার করতে বলেছি কি বার্ষিক, অর্থাৎ 1 বছরের, তাই আমি এই পুরো মানটাকে 10 দিয়ে ভাগ করে দেবো। এটা হচ্ছে 10 বছরের সুদের হার, তাহলে 1 বছরের সুদের হার বার করতে গেলে আমাদের কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 10 বছরের,
10 বছরের সুদের হার। তাহলে অতএব বার্ষিক সুদের হার হচ্ছে এখানে কত হচ্ছে 200/3, তাহলে 200/3 আর 10 দিয়ে ভাগ করছি, মানে 200কে 10 দিয়ে ভাগ করছি, এত পার্সেন্টেজ। 0 কেটে গেল, 20/3, 20/3%, অর্থাৎ 6.2/3 শতাংশ। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। এছাড়া তোমরা কিন্তু সূত্র ফেলে অঙ্কটা করতে পারো। সূত্র ফেলে যদি অঙ্ক করো তাহলে কিন্তু অনেকটা এইরকম হবে। আমি এটাও দেখিয়ে দিই তোমাদের। তাহলে তোমরা তখন সেখানে সুদ আসলটা ধরে নেবে। সুদ আসলটা ধরে নিলে x টাকা, তাহলে সুদটা কত বেরোবে? সুদটা বেরোবে 2/5 ইন্টু এক্স, অর্থাৎ 2x/5। তাহলে সুদ যদি 2x/5 হয়, সুদ আসল যদি x হয়, তাহলে আসলটা মাইনাস করে দেবে, তাই তো? তাহলে আসলটা হলো x মাইনাস 2x/5। বিয়োগ করে তুমি কিন্তু ওই একই জিনিস পাবে, 5x মাইনাস 2x, অর্থাৎ 3x/5 পাবে, 3x/5। এবার তুমি সুদের হারের সূত্র ফেলে দেবে। আর ইকুয়ালস টু, সূত্র কি? I ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে আই এর মান কত? আই মানে সুদ, তাহলে সুদ হচ্ছে কত? 2x/5। তাহলে লিখবে 2x/5 ইন্টু 100 ডিভাইডেড বাই পি। পি হচ্ছে কত? এটা হচ্ছে পি, ঠিক আছে? পি হচ্ছে আসল, সেটা হচ্ছে 3x/5 ইন্টু টি। টি কত? টি হচ্ছে এখানে 10 বছর। তাহলে এখানে 5 2 আর এখানে 5 20, আর এখানে x কেটে গেল। তাহলে উপরে কত? 2 ইন্টু 20 আর নিচে 3 ইন্টু 2 আর এখানে 20, 10, তাহলে কত? 20/3, অর্থাৎ 6.2/3%। পরের প্রশ্ন, একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি একটি জ্যা। তাহলে একটা বৃত্ত আছে, তার কেন্দ্র ও আর এবি হচ্ছে একটা জ্যা। তাহলে ছবিটা অঙ্কন করি আর পড়ি, ঠিক আছে? তাহলে এখানে একটা বৃত্ত যার কেন্দ্র ও, এবি হচ্ছে একটা জ্যা, ও থেকে এবির উপর ও এন লম্ব, ও থেকে এই ওবির উপর ও এন একটা লম্ব টানবো, টানলাম। বর্ধিত মানে লম্ব মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এদিকের কোণটাও 90 ডিগ্রি। বর্ধিত এন পরিধিকে এম বিন্দুতে ছেদ করে। এন ও বাহুটাকে বাড়াবো, তাহলে এন ও বাহুটাকে বাড়াবো না, এন থেকে ওর দিকে বাড়াতে হবে। তাহলে এটাকে আমি এই দিকে বাড়ালাম। সেটা হচ্ছে পরিধিকে এম বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এই অংশটা হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে একে এম বিন্দুতে ছেদ করে। যদি এবি অর্থাৎ এই জ্যাটার দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, এই জ্যাটা পুরোটা হচ্ছে 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, এম এন 9 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে দিই এবি হচ্ছে 12 সেন্টিমিটার, আর এম এন অর্থাৎ এম থেকে এন এইখান থেকে পুরোটার দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়, 9 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে সর্বপ্রথমে কি করব? দেখো, আমরা এই যে ও থেকে এম দেখতে পাচ্ছি, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা পরিধির একটা উপর একটা বিন্দু, তাহলে ও এমটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমি ধরে নিই আর। তাহলে ধরি ব্যাসার্ধ এর দৈর্ঘ্য আর সেন্টিমিটার। তাহলে ও এম, ঠিক আছে? ও এম এটা হচ্ছে আর, আর ও এন, দেখো এই ও থেকে এন এটা হচ্ছে জ্যার উপর লম্ব, ও থেকে এন এটা হচ্ছে জ্যার উপর লম্ব। তো আমরা এখানে সর্বপ্রথমে যেটা করব, এই যে জ্যাটা দিয়েছে, এই জ্যার উপর যেহেতু ওই লম্ব, তাহলে উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এই এন বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু হবে। এটা একটা উপপাদ্য আছে, ঠিক আছে? তাহলে ও এন যেহেতু এ বির উপর লম্ব, তাহলে এনটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এবি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এইটা হবে 6 সেন্টিমিটার। এবার আমি কি করব? এখানে আমি এটাকে যুক্ত করব, ওবি এটাকে যুক্ত করব। তাহলে এটা কি? বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে, ঠিক আছে? তাহলে এইটা আর, এটা 6, তাহলে ও এন, দেখো এই ও এনটাকে আমরা কি লিখতে পারি? দেখো এখানে এম থেকে এন এই পুরোটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 9, তার মধ্যে ও থেকে এম এটা হচ্ছে আর, তাহলে বাকি ও এন এটার পরিমাপ কত হবে? 9 মাইনাস আর হবে, তাই তো? 9 মাইনাস আর হবে। তাহলে আমরা লিখবো এম এন তো 9 দিয়ে দিয়েছে, তাহলে এবার আমরা লিখবো ও এন ইকুয়ালস টু হবে 9 মাইনাস আর, এত সেন্টিমিটার। তাহলে আমরা ও এন পেয়ে গেলাম, ওবি পেয়ে গেলাম,
এনবি পেয়ে গেলাম। এবার যেহেতু ও এন বি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে পিথাগোরাস সূত্র অনুসারে আমরা লিখতে পারি আর এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব মানে আর এন মাইনাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি অর্থাৎ 6 স্কোয়ার, এটা সমান হবে। ঠিক আছে, এর ফলে আমরা সমাধান করে এখান থেকে আর এর মান বার করলাম। তাহলে এখন লিখব সমকোণী ত্রিভুজ ও বি এন এর ওবি হোল স্কোয়ার ইকুয়ালস টু বিএন হোল স্কোয়ার প্লাস ও এন হোল স্কোয়ার। ছবিটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে ওবি হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু বিএন মানে 6, তাহলে 6 স্কোয়ার। আর এটা 6 কী করে হলো এটা এখানে লিখে দাও। ঠিক আছে, 6 কী করে হলো, যেহেতু ও এন লম্ব এবি, যেহেতু ওই লম্ব এবি, অতএব বিএন ইকুয়ালস টু হবে এবি বাই 2, বিএন বা এনবিও লিখতে পারো। তাহলে 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার প্লাস ও এন যেটা হচ্ছে 9 মাইনাস আর, এটার হোল স্কোয়ার। এবার এখানে সমাধান করব। এটা আর স্কোয়ার হচ্ছে এখানে 36, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9 ইন্টু আর প্লাস আর স্কোয়ার। এবার আমরা এই আর স্কোয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে কত হচ্ছে 36, এখানে 81 আর এখানে 18 আর, তাহলে আর স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। নেক্সট স্টেপে মাইনাস 18 আরকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে 6 একে 7 আর 8 আর 3 11, তাহলে আর ইকুয়ালস টু কত আসলো, আর ইকুয়ালস টু আসলো 117/18। তাহলে 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 কে 9 আর 3 9 27, তাহলে 13/2, 13/2 অর্থাৎ হচ্ছে 13-র অর্ধেক, 13-র অর্ধেক কত হয় 6.5 মানে 6.5, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বৃত্তটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 6.5 সেন্টিমিটার।